গুড ইভিনিং। আমি কুমুদ রঞ্জন হালদার, ক্লাস এডুকেটর আনএকাডেমি। আমি তোমাদের WBCS অপশনাল পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নিচ্ছি। আর আজকের আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট পেপার গ্রুপ এ। ফার্স্ট পেপার গ্রুপ এ মানে যেমন ইন্টারেস্টিং পেপার, তেমনি কিন্তু এই পেপারের উপর তোমাদের যত রকম ভয় ভীতি ভাবনা সবকিছু থাকে। আর একটা সংশয় থাকে, তাহলে কি নাম্বারও বোধহয় ভালো হয় না, এক্সামিনার নিজের ইচ্ছা মতো নাম্বার দিতে পারে, এরকম সব নানান রকম ধরনের কথাবার্তা আমার কানে আসে বা তোমরা বলে থাকো। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সবকিছু ঠিক নয়। তো যাই হোক, আজকের আমরা একটা ক্লাস করি। এরকম কয়েকটা ক্লাস করতে করতে বিষয়টা আমাদের কাছে একটা বোধগম্যত জায়গা আসবে। আমার মনে হয় সেই ধারণাটা তোমাদের ঠিক নয়। আহ, ভালো নাম্বার ওঠে এবং খুবই স্কোরিং পেপার, এবং সাধারণত WBCS এবং ইউপিএসসি পরীক্ষাতে যারা অ্যাপিয়ার হয় তারা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়ে পাস করে এবং ভালো নাম্বার পাওয়া যায়। তো এখানে আমি তোমাদের এই সাবজেক্টের যে আহ, বলা যেতে পারে যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আমি এখানে মেনশন করে দিয়েছি। প্রথমেই আছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, পলিটিক্যাল কনসেপ্ট, পলিটিক্যাল আইডিয়া, ইডিওলজি, ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ডেমোক্রেসি, পলিটিক্যাল প্রসেস, ফর্মস অফ গভর্নমেন্ট, আর সোশ্যাল মুভমেন্ট। এর মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সিলেবাস, এর উপরে আমরা আলোচনায় আসবো। তো আজকের আমরা যেটা ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনায় আসবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব। ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে গান্ধীর উপরে আমরা ফার্স্ট ক্লাসটা করবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে গান্ধীজ কনসেপ্ট অফ সত্যাগ্রহ, অর্থাৎ সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বা সত্যাগ্রহ ব্যাপারটা কি, সেই বিষয়ের উপরে আমরা একটা নোট ডাউন করবো। এবং এটা কিন্তু তোমাদের বলা যেতে পারে অল্টারনেটিভ ইয়ারে ইম্পর্টেন্ট। গান্ধীর থেকে কোশ্চেন প্রায় প্রতি বছরই থাকে, কোনো কোনো বছর হয়তো গ্যাপ হয়, অন্য কোনো একটা চ্যাপ্টার থেকে থাকে, এরকম থাকে। ফলে খুব ইম্পর্টেন্ট টপিক গান্ধী, এবং তার মধ্যে থেকে যেসব কোশ্চেন আসে গান্ধীর উপরে তার মধ্যে হচ্ছে সত্যাগ্রহ অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রশ্ন হচ্ছে যে এই সত্যাগ্রহ ব্যাপারটা কি, সত্যাগ্রহ বলতে ঠিক কি বোঝায়। আর সত্যাগ্রহ আসলে একটা মুভমেন্ট হলো। গান্ধীজি তো আসলে একজন ফ্রিডম ফাইটার ছিলেন, মাস লিডার ছিলেন। তো তিনি তার জীবনে প্রচুর হচ্ছে মুভমেন্ট করেছেন, সংগ্রাম করেছেন। তো তিনি যে পদ্ধতিতে আন্দোলন পরিচালনা করেন সেটাকেই বলা হচ্ছে সত্যাগ্রহ। তো আমরা আস্তে আস্তে নোট ডাউন করি এবং তার সাথে সাথে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব, এবং সেইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফ নিয়ে নোট ডাউন করবো এবং আলোচনায় আসবো। তাহলে আমরা হেডিং করো তোমরা, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যক্ত করো, আর সত্যাগ্রহের বিভিন্ন কৌশল ও পর্যায়গুলো উল্লেখ করো। দেখো, এখানে দুটো বিষয় বলা হয়েছে, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা অর্থাৎ সত্যাগ্রহ কি এইটা, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সত্যাগ্রহের বিভিন্ন টেকনিকগুলোর কথা বলা, কৌশলগুলোর কথা বলা হয়েছে। তাহলে সত্যাগ্রহ ব্যাপারটা কি, সত্যাগ্রহের বিভিন্ন কৌশল, এইটুকু মানে টেকনিক অফ সত্যাগ্রহ, হোয়াট ইজ সত্যাগ্রহ অ্যান্ড টেকনিক অফ সত্যাগ্রহ, এইটুকু নিয়ে কিন্তু একটা একটা কোশ্চেন হয়। আবার কখনো সত্যাগ্রহ কি এবং তার বিভিন্ন স্টেজ বা পর্যায়, এই ব্যাপারটাও থাকে। তার টেকনিক নিয়ে একটা কোশ্চেন হতে পারে, আবার হচ্ছে বিভিন্ন স্টেপ বা পর্যায়ে এই নিয়েও একটা কোশ্চেন হতে পারে, আবার সমগ্র ব্যাপারটা নিয়েও একটা কোশ্চেন হতে পারে। তাহলে আজকের যে কোশ্চেনটা আমরা, যে বিষয়টা আমরা নোট ডাউন করবো, এটার উপরে দুটো কোশ্চেন হতে পারে। এক হচ্ছে সত্যাগ্রহ বলতে, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যক্ত করো, অর্থাৎ সত্যাগ্রহ ব্যাপারটা কি, এবং সত্যাগ্রহের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো, টেকনিক অফ সত্যাগ্রহ এটা। অথবা থাকতে পারে এই সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা এবং সত্যাগ্রহের বিভিন্ন স্টেজ বা বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো, এরকম থাকতে পারে। দুটো
থাকতে পারে। আমি এখানে দুটোকে আলাদা করে দিচ্ছি, সত্যাগ্রহের স্তর বা পর্যায়, তার মানে এই পোর্শনটা লিখতে হবে। আর না হলে পরে সত্যাগ্রহের কৌশল, যে টেকনিক অফ সত্যাগ্রহ, এটা। তার মানে সবগুলোতে তোমাকে এই প্রথমে যেটা বলা হয়েছে অর্থাৎ সত্যাগ্রহের ধারণা, মানে এইখানে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, এই ব্যাপারটা তোমাকে ফার্স্ট মেনশন করতে হবে। তারপর হচ্ছে যে কোশ্চেনই থাক না কেন, সত্যাগ্রহের উপর কোশ্চেন থাকলে তোমাকে প্রথমে এই ইন্ট্রোডাকশন হিসাবে এই ব্যাপারটা তোমাকে লিখতে হবে, সত্যাগ্রহের ধারণা। তারপরে তোমার কোশ্চেন যদি টেকনিক থাকে, কৌশলগুলো থাকে, তাহলে এই টেকনিকগুলোর মধ্যে এই তিনটে টেকনিক, এটা তোমাকে আলোচনা আসতে হবে। আর টেকনিক না এসে যদি সত্যাগ্রহ ব্যাপারটা কি এবং সত্যাগ্রহের বিভিন্ন স্টেজ বা পর্যায়গুলো উল্লেখ করো, তাহলে তুমি টেকনিক না লিখে তুমি সরাসরি সত্যাগ্রহের বিভিন্ন স্তর বা পর্যায়ে এইখানে তুমি চলে আসতে পারো। তো এইভাবে আমরা বিষয়টাকে আলোচনায় আসবো। তাহলে হেডিং করো, যদি ইংরেজি লেখো তাহলে ডিসকাস গান্ধীজ কনসেপ্ট অফ সত্যাগ্রহ, এটা লিখতে পারো। অথবা এখানে যেভাবে লেখা আছে গান্ধীজি মানে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যক্ত করো আর সত্যাগ্রহের বিভিন্ন কৌশল পর্যায়গুলো উল্লেখ করো, এটাকে হেডিং করো। করে এইবারে এই যে সত্যাগ্রহের ধারণা, এই এই ব্যাপারটাকে সাবহেডিং হিসাবে বা এখানে যেরকম নাম্বার 1 করে সত্যাগ্রহের ধারণা বলে লেখা লিখে দিয়েছি, এই ব্যাপারটা তোমার আনসারের মধ্যে লেখার দরকার নেই। এটা আমি জাস্ট একটা পিডিএফ করে তোমাদের বোঝানোর জন্য বিষয়টাকে এইভাবে নিয়ে এসেছি। তো এইটা কিন্তু লেখার দরকার নেই, সরাসরি আনসারে চলে এসো। অর্থাৎ সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা কি সেটাই আমরা এখন আলোচনা করবো, কিন্তু তার জন্য সত্যাগ্রহের ধারণা বলে কলম দিয়ে হাইফেন দিয়ে এরকম করে আলাদা করে বিষয়টাকে করে দরকার হবে না। লেখো, গান্ধীজির মতে সত্যাগ্রহ শব্দটির অর্থ হলো, সত্যাগ্রহ শব্দটির অর্থ হলো সত্যের শক্তি। এই সত্যের শক্তি, এই কথাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখো, সত্যের শক্তি। এই সত্য হলো আত্মা বা চৈতন্য। আত্মা কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখো, বা চৈতন্য, এই চৈতন্য কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখো। সত্য হলো আত্মা বা চৈতন্য। সেই জন্য সত্যাগ্রহকে, সেই জন্য সত্যাগ্রহকে আত্মার শক্তি বলেও আখ্যায়িত করা হয়। সত্যাগ্রহকে আত্মার শক্তি বলেও আখ্যায়িত করা হয়। যেহেতু মানুষ চরম ও পরম সত্য জানতে অক্ষম, যেহেতু মানুষ চরম ও পরম সত্য জানতে অক্ষম, সেহেতু কোনো শাস্তি দেবার অধিকার তার নেই। কোনো শাস্তি দেবার অধিকার তার নেই। এবং এই কারণে সত্যাগ্রহে হিংসা প্রয়োগের স্থান নেই। এবং এই কারণে সত্যাগ্রহে হিংসা প্রয়োগের স্থান নেই। গান্ধীজির মতে, গান্ধীজির মতে দুর্বলের অস্ত্র হিসাবে এই শব্দটি কল্পনা করা হয়নি। গান্ধীজির মতে দুর্বলের অস্ত্র হিসাবে এই শব্দটি কল্পনা করা হয়নি। হলো, তার মানে এই যে প্যারাগ্রাফটা বলা হলো, এই প্যারাগ্রাফে মূলত কি বলা হলো, আসলে এই সত্যাগ্রহ এই শব্দটার যে ব্যঞ্জনা, অর্থাৎ এই শব্দটা দিয়ে যেটা বোঝাতে চেয়েছেন সেইটা হচ্ছে এই সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যের জয়, সত্যের শক্তি। সত্যের শক্তি, শক্তি মানে কি, মানে হচ্ছে আত্মার জয়। হ্যাঁ, আত্মার জয় মানে হচ্ছে চৈতন্য। এইটা হচ্ছে গান্ধীজি সত্যাগ্রহ হিসাবে মেনশন করছেন, সত্যাগ্রহ হিসাবে উল্লেখ করছেন। অর্থাৎ তার এই আন্দোলনে কোনো পেশি শক্তি, কোনো পশু শক্তি এসবের ব্যবহার নেই, কোনো হিংসার স্থান নেই। তিনি যে শক্তির কথা বলছেন, যে ক্ষমতার দ্বারা তিনি আন্দোলন পরিচালনা করবেন, সেই ক্ষমতা, সেই শক্তি হলো আত্মার শক্তি, সত্যের শক্তি। এইটাই হচ্ছে তার সত্যাগ্রহের মূল কথা। নেক্সট প্যারাগ্রাফ।
সত্যাগ্রহ হলো এক সুসংহত জীবন দর্শন। সত্যাগ্রহ হলো এক সুসংহত জীবন দর্শন। সত্যাগ্রহ হলো সত্যানুসারে সমবেত এক সমবায়িক উদ্যোগ। সত্যাগ্রহ হলো সত্যানুসারে সমবেত এক সমবায়িক উদ্যোগ। এ হলো এক সত্য দর্শন। এ হলো এক সত্য দর্শন। সত্যাগ্রহ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। সত্যাগ্রহ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। কিন্তু এই প্রতিরোধ বাহ্যিক কোনো শক্তি দিয়ে নয়। এই প্রতিরোধ বাহ্যিক কোনো শক্তি দিয়ে নয়। এই প্রতিরোধ আত্মিক শক্তি দিয়ে। এই প্রতিরোধ আত্মিক শক্তি দিয়ে, অর্থাৎ আত্মার শক্তি। বাহ্যিক শক্তি মানে কি? কোনো পশু বল নয়, হাতি ঘোড়া ব্যবহার করে যুদ্ধ জয় করা নয়, কোনো পশু শক্তি নয়, কোনো পেশি শক্তি নয়, আত্মার শক্তি। এইটা দিয়েই হচ্ছে প্রতিরোধ করে তোলা। এইটাই তিনি বলছেন, বাহ্যিক কোনো শক্তি দিয়ে নয়, এই প্রতিরোধ আত্মিক শক্তি দিয়ে। এই প্রতিরোধ অস্ত্র দিয়ে নয়। এই প্রতিরোধ অস্ত্র, তিনি কখনোই আক্রমণাত্মক নয়, তিনি প্রতিরোধ ক্ষমতার কথা বলছেন। অর্থাৎ কেউ যদি তাকে আক্রমণ করে তিনি প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন। কিন্তু সেই প্রতিহত করবেন, প্রতিরোধ করবেন, সেটা করার জন্য কখনো পশু শক্তি, পেশু শক্তি, বল প্রয়োগ এইসব নয়। এই প্রতিরোধ অস্ত্র দিয়ে নয়, প্রেম দিয়ে। মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি হলো সত্যাগ্রহীর শক্তি। মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি হলো সত্যাগ্রহীর শক্তি। সত্যাগ্রহীর মধ্যে সৈন্যের সব গুণ বর্তমান থাকবে। সত্যাগ্রহীর মধ্যে সৈন্যের সব গুণ বর্তমান থাকবে, কিন্তু হিংসা বা ঘৃণা থাকবে না। সৈন্যের সব গুণ বর্তমান থাকবে, কিন্তু হিংসা বা ঘৃণা থাকবে না। সত্যাগ্রহ হলো সত্যের জন্য আত্মোৎসর্গ। সত্যাগ্রহ হলো সত্যের জন্য আত্মোৎসর্গ। হলো এখানে যেটা বলা হলো, সত্যাগ্রহের মধ্যে সৈন্যের সব গুণ বর্তমান। সৈন্যের গুণ কি? সৈন্যের গুণ হচ্ছে সাহসিকতা। সৈন্যের গুণ হচ্ছে নির্লোভ। সৈন্যের গুণ হচ্ছে আত্ম নিবেদন করা, আত্মবিসর্জন দেওয়া। ফলে সৈন্য যারা, সেনা সৈনিক যারা, তারা কোনোদিন স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ভীরু, কাপুরুষ, হীনবল এগুলো হতে পারে না। এগুলো করে সে সৈনিক হতে পারবে না। তাহলে এইগুলো থাকবে না তার মধ্যে, সত্যাগ্রহীর মধ্যে। সত্যাগ্রহীকে গান্ধীজির আন্দোলনের, মুভমেন্টের যারা অংশগ্রহণকারী তাদেরকে বলা হচ্ছে সত্যাগ্রহী। অর্থাৎ সত্যাগ্রহ আন্দোলনের যারা সৈনিক তাদেরকে বলা হচ্ছে সত্যাগ্রহী। এই সত্যাগ্রহীদের মধ্যে সৈন্যের সব গুণ থাকবে, কিন্তু হিংসা থাকবে না, ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না। সত্যাগ্রহী সত্যের জন্য, ন্যায়ের জন্য নিজেকে উৎসর্গ করবেন, এটা তিনি বলছেন। নেক্সট প্যারাগ্রাফ। পরে প্যারাগ্রাফ লেখো, সত্যাগ্রহ হলো এক সংগ্রাম। সত্যাগ্রহ হলো এক সংগ্রাম। এই সংগ্রাম ক্রোধ, হিংসা, বিদ্বেষ বর্জিত।
এই সংগ্রাম ক্রোধ হিংসা বিদ্বেষ বর্জিত। এই সংগ্রাম হলো সত্য ও ন্যায়ের জন্য। এই সংগ্রাম হলো সত্য ও ন্যায়ের জন্য। এই হলো প্রতিপক্ষের প্রতি প্রেম প্রীতির মানসিকতা নিয়ে, এ হলো প্রতিপক্ষের প্রতি প্রেম প্রীতির মানসিকতা নিয়ে প্রতিপক্ষকে জয় করার সংগ্রাম। প্রেম প্রীতির মানসিকতা নিয়ে প্রতিপক্ষকে জয় করার সংগ্রাম। এই সংগ্রামের পেছনে আছে আধ্যাত্মিক উৎকর্ষ লাভের বাসনা। এই সংগ্রামের পেছনে আছে আধ্যাত্মিক উৎকর্ষ লাভের বাসনা। এই সংগ্রামে এই সংগ্রাম লেখো, এই সংগ্রাম সুখ দুঃখ বর্জিত। অর্থাৎ এই যে সংগ্রাম করা হচ্ছে, গান্ধীজি করছেন, কোনো বৈষয়িক প্রাপ্তি কারণে নয়। এই সংগ্রাম হচ্ছে আধ্যাত্মিক উৎকর্ষ লাভের সংগ্রাম, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠাকল্পে সংগ্রাম। তার ফলে এই সংগ্রামে কোনো বৈষয়িক প্রাপ্তিযোগ নেই। আর এই সংগ্রাম সুখ দুঃখ বর্জিত, অর্থাৎ এর মধ্যে মানে দুঃখ পাওয়ার, হেরে যাওয়ার, জিতে যাওয়ার এই ব্যাপারটা নেই। এর মধ্যে সুখ ভোগ করার ব্যাপার নেই, দুঃখ পাওয়ারও কোনো প্রশ্ন নেই। সুখ দুঃখ বর্জিত একটা বিষয়। এর মধ্যে জয় পরাজয়ের ভাবনা বা আশঙ্কা নেই। যে বললাম, জয় পরাজয় মানে কি? হেরে যাওয়া বা জিতে যাওয়া। সংগ্রামে জয় পরাজয় আছে। গান্ধীজি বলছেন সত্যাগ্রহে, বলছে এর মধ্যে জয় পরাজয়ের ভাবনা বা আশঙ্কা নেই। সত্যাগ্রহীর সংগ্রামে, সত্যাগ্রহীর সংগ্রামে অস্ত্রবল, বাহুবল বা পশু শক্তি ব্যবহারের কোনো স্থান নেই। সত্যাগ্রহীর সংগ্রামে অস্ত্রবল, বাহুবল বা পশু শক্তির ব্যবহার নেই। আছে অন্যায়ের মুখোমুখি দৃঢ় মানসিক ও আত্মিক শক্তি। আছে অন্যায়ের মুখোমুখি দৃঢ় মানসিক ও আত্মিক শক্তি। সুখ দুঃখ ক্রোধ ঘৃণা বিদ্বেষ প্রভৃতিকে বিসর্জন দিয়ে বলা হলো সুখ দুঃখ কমা ক্রোধ ঘৃণা কমা বিদ্বেষ প্রভৃতিকে বিসর্জন দিয়ে সত্যাগ্রহীর উদ্দেশ্য হবে, সত্যাগ্রহীর উদ্দেশ্য হবে প্রতিপক্ষকে অন্যায় ও সত্যের পক্ষে নিয়ে আসা। সত্যাগ্রহীর উদ্দেশ্য হবে প্রতিপক্ষকে প্রতিপক্ষকে ন্যায় ও সত্যের পক্ষে নিয়ে আসা। প্রতিপক্ষকে ন্যায় ও সত্যের পক্ষে নিয়ে আসা। সত্যাগ্রহী দৃঢ় মনোবল নিয়ে, সত্যাগ্রহী দৃঢ় মনোবল নিয়ে নৈতিক সংগ্রামে সামিল হবে। দৃঢ় মনোবল নিয়ে নৈতিক সংগ্রামে সামিল হবে। সে শুদ্ধ মনের নির্দেশে পরিচালিত হবে। সে মিন্স সত্যাগ্রহী শুদ্ধ মনের নির্দেশে পরিচালিত হবে। সত্যাগ্রহী আঘাত পেলে তা সহ্য করবে। সত্যাগ্রহী আঘাত পেলে তা সহ্য করবে, প্রত্যাঘাত করবে না।
আঘাত পেলে তা সহ্য করবে, প্রত্যাঘাত করবে না। সত্যাগ্রহী হবে আত্মসংযমী। সত্যাগ্রহী হবে আত্মসংযমী ও সত্যনিষ্ঠ এবং হিংসা ও ক্ষমার জীবন্ত প্রতীক। হিংসা, সত্যনিষ্ঠ এবং অহিংসা ও ক্ষমার জীবন্ত প্রতীক। অহিংসা ও ক্ষমার জীবন্ত প্রতীক। সত্যাগ্রহী হবে আত্মসংযমী ও সত্যনিষ্ঠ এবং অহিংসা ও ক্ষমার জীবন্ত প্রতীক। হলো, অর্থাৎ সত্যাগ্রহী যখন আন্দোলন করবে তখন তো কারোর বিরুদ্ধে করবে, এবং স্বাভাবিক সেটা হচ্ছে গান্ধীজি আসলে ছিলেন ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার মানে তার সংগ্রাম সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। তো সরকার বা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যখন কেউ সংগ্রাম করে তখন কি রাষ্ট্রের সেনাবাহিনী, পুলিশ বাহিনী তারা ঘুমোবে? ডেফিনেটলি নয়। তারা তো সেই সংগ্রাম প্রতিহত করার চেষ্টা করবে। ফলে সত্যাগ্রহীর উপর দৈহিক বা শারীরিক নির্যাতন নিশ্চিতভাবে হবে। সেক্ষেত্রে কি হবে? সেখানে গান্ধীজি বলছেন সত্যাগ্রহী আত্মসংযমী হবে, প্রত্যাঘাত করবে না, এবং সত্যাগ্রহীর কাছে কোনো হিংসার স্থান নেই। ফলে সত্যাগ্রহী সবসময় অহিংস হবে এবং ক্ষমার জীবন্ত প্রতীক, অর্থাৎ সমস্ত কিছুই তিনি ক্ষমার চোখে দেখবেন। অর্থাৎ সত্যাগ্রহী কখনোই তার পাল্টা প্রতিশোধ বা প্রতি আক্রমণ করবে না। সত্যাগ্রহীর উপর যখন রাষ্ট্রীয় বল, ক্ষমতা বা নিপীড়ন নেমে আসবে, সত্যাগ্রহী তখন তা মেনে নেবে, তা সহ্য করবে এবং কামনা করবে যে শুভবুদ্ধির উদয় হোক, পথে পরিচালিত হোক। এইভাবে অন্যায়কারীর প্রতি সত্যাগ্রহীর করুণা নেমে আসবে, এইটাই বলছেন গান্ধীজি। একটা সময়ে সে তার অন্যায় পরিত্যাগ করবে এবং সে তখন সত্যের পথ অবলম্বন করবে। সেইখানেই সত্যাগ্রহীর জয় বলে তিনি বলছেন। এই জয়ের মধ্যে কোনো বৈষয়িক প্রাপ্তি নেই এবং এর মধ্যে কোনো সুখ বা দুঃখ নেই, হেরে যাওয়া বা জিতে যাওয়া নেই। এটাই বলছেন। নেক্সট প্যারাগ্রাফ। সত্যাগ্রহ হলো শক্তিমানের অস্ত্র। পরের প্যারাগ্রাফ পড়ে দেখো। সত্যাগ্রহ হলো শক্তিমানের অস্ত্র, হীনবলের হাতের হাতিয়ার নয়। হীনবলের হাতের হাতিয়ার নয়। সত্যাগ্রহের মধ্যে হিংসা ও ভীরুতার কোনো স্থান নেই। সত্যাগ্রহের মধ্যে হিংসা ও ভীরুতার কোনো স্থান নেই। গান্ধীজি ভীরুতাকে কোনোভাবেই স্বীকার বা সমর্থন করেননি। ভীরুতাকে কোনোভাবেই স্বীকার বা সমর্থন করেননি, বরং কাপুরুষতা ও হিংস্রতার মধ্যে তিনি হিংস্রতার পক্ষ অবলম্বনের পক্ষপাতী। গান্ধীজি বলছেন যে সত্যাগ্রহীর মধ্যে কোনো ভীরুতার কোনো স্থান নেই, এটা হচ্ছে দুর্বলের অস্ত্র নয়, এবং সেখানে তিনি আবার আক্রমণাত্মক নন, এইসব কথা বলছেন। এবং গান্ধীজিকে প্রশ্ন করে, তাহলে যদি কেউ একজন হিংস্র আর একজন কাপুরুষতার তো স্থান নেই,
আবার হিংসা প্রয়োগেরও স্থান নেই সত্যাগ্রহের কাছে। তাহলে একজন কাপুরুষ আর একজন হিংস্র, এই দুজনের মধ্যে কাকে আপনি বেশি প্রেফার করবেন? সেখানে গান্ধীজি বলছেন হিংস্রতাকেই প্রেফার করবো, কাপুরুষতাকে নয়, এটাই বলছেন। অর্থাৎ কাপুরুষতা ও হিংস্রতার মধ্যে তিনি হিংস্রতার পক্ষ অবলম্বনের পক্ষপাতী। অন্যায় অবিচারের নীরব দর্শক হয়ে থাকা, অন্যায় অবিচারের নীরব দর্শক হয়ে থাকা এবং সত্যের উপর অসত্যের কর্তৃত্ব কায়েম হওয়া, এবং সত্যের উপর অসত্যের কর্তৃত্ব কায়েম হওয়া সত্যাগ্রহের বিরোধী। সত্যের উপর অসত্যের কর্তৃত্ব কায়েম হওয়া সত্যাগ্রহের বিরোধী। সত্যাগ্রহে দ্বিবিধ সুবিধা, সত্যাগ্রহের দ্বিবিধ সুবিধা, অর্থাৎ দু রকমের সুবিধা। সত্যাগ্রহে দ্বিবিধ সুবিধা, এর মধ্যে বাদী ও বিবাদী, এর মধ্যে বাদী ও বিবাদী, কমা নিপীড়ক ও নিপীড়িত উভয়ের কল্যাণ সাধিত হয়। নিপীড়ক ও নিপীড়িত উভয়ের কল্যাণ সাধিত হয়। হলো একদম প্রথমেই গান্ধীজি যেটা বলেছেন যে সত্যাগ্রহের মধ্যে কোনো হার জিত নেই, অর্থাৎ কোনো জয় পরাজয় নেই, সুখ দুঃখ নেই, হেরে গেলে যে বৈষয়িক প্রাপ্তি যোগ হয় সেটা এখানে নেই, ফলে সেই বৈষয়িক সুখ এখানে পাবে না। তাহলে সত্যাগ্রহের মধ্যে কোনো জয় পরাজয় নেই, কোনো সুখ দুঃখ বলে কিছু নেই, এবং এটা দুদিক থেকেই একটা ভালো দ্বিবিধ সুবিধা। সুবিধা মানে হচ্ছে ভালো, অর্থাৎ কোন দুদিক দিয়ে ভালো না, মানে জিতে যাওয়ার মানেই হচ্ছে যিনি হেরে গেলেন তিনি আসলে সত্যের পথে এলেন, এইটাই হচ্ছে তার কাছে প্রাপ্তি। এই হলো ব্যাপার। আর বাদী এবং বিবাদী মানে কোনো ক্ষেত্রেই হচ্ছে কারোর এখানে পরাজয় হয় না এই কারণে, অর্থাৎ তিনি তো সত্যের পথ ছাড়লেন না, সত্য অবলম্বন করেই তিনি সত্যাগ্রহ পরিচালনা করছেন। তাই জন্যে এর কোনো এটার কোনো পরাজয় হতে পারে না, সত্য কখনো পরাজিত হতে পারে না, সেই কারণে এর কোনো পরাজয় নেই, এইটা তিনি বলছেন। হলো তাহলে সত্যাগ্রহী কোনোদিন হেরে যেতে পারে না, তার কোনো পরাজয় হতে পারে না। আর সত্যাগ্রহ জিতে যাওয়া মানে তার কোনো প্রাপ্তিযোগ্য হয় না, অর্থাৎ যিনি হেরে গেলেন তিনি অসতের পথে ছিলেন, তিনি সতের পথে এলেন, তিনি সঠিকের পথে এলেন। তাই এখানেও জয় এবং ওখানেও জয়, এইটাই তিনি বলছেন দ্বিবিধ সুবিধা। এই গেল সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির যে কনসেপ্ট, অর্থাৎ সত্যাগ্রহ বলতে গান্ধীজি যেটা বুঝিয়েছেন সেইটা আমরা এই পর্যন্ত আমরা নোট ডাউন করব। এবারে যেটা আসবে সেটা, অর্থাৎ যদি প্রশ্ন থাকে সত্যাগ্রহের বিভিন্ন কৌশল, তাহলে টেকনিকগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। আর না হলে যদি বিভিন্ন স্টেজ বা পর্যায়গুলোর কথা বলে তাহলে আমরা সেই স্টেজ বা পর্যায় নিয়ে আলোচনায় আসবো। তার প্রথম যে পার্টটা আমরা নোট ডাউন করলাম এইটা কিন্তু সবাইকে লিখতে হবে। এইটার পর এবারে আমি ঠিক করব যে কোনটা নেব, মানে কৌশলটা নেব না যেটা প্রশ্ন এসছে সেই পার্টটা লিখলেই হবে। আমরা এখানে সবটাই লিখে রাখবো, কারণ কোনটা আসবে সেটা তো আমাদের সঠিক জানা নেই, তাই সেইভাবে আমরা আমাদের করতে হবে। তো এইবার হচ্ছে এই যেটা আমরা হেডিং করেছি সত্যাগ্রহের প্রয়োগ কৌশল, এইটাকে হেডিং করো, মানে সাবহেডিং করো, সত্যাগ্রহের প্রয়োগ কৌশল হলো, এটাকে সাবহেডিং করো করে লেখো। সত্যাগ্রহের প্রয়োগ কৌশল বলে এরকম কলম দিয়ে হাইফেন দিয়ে দাও, দিয়ে রেখো।
জাতীয়তাবাদী আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি বিভিন্ন পর্যায়ে সত্যাগ্রহের যে বিভিন্ন প্রয়োগ কৌশল অনুসরণ করেছিলেন, বিভিন্ন পর্যায়ে সত্যাগ্রহের যে বিভিন্ন প্রয়োগ কৌশল অনুসরণ করেছিলেন, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন। অন্যদিকে গঠনমূলক কার্যাদি অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আইন অমান্য আন্দোলনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। শুধু আইন অমান্য করলে তো হবে না, মানে অসহযোগ করলে হবে না, তার সঙ্গে গঠনমূলক কাজও করতে হবে। ফলে দুটোই। আইন অমান্য করা মানে কি? মানে স্কুল কলেজ বয়কট করো, সরকারের ট্যাক্স দেবো না, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব রকম বিরোধিতা করা। তাহলে এগুলো যদি আন্দোলনের অঙ্গ হয়ে থাকে, তাহলে কি পরের জেনারেশন তারা কি স্কুল কলেজ যাবে না? তারা কি পড়াশোনা করবে না? তাহলে তুমি শুধু সরকারি যে সমস্ত গুলো সেগুলো তুমি বয়কট করতে পারো, কিন্তু পাশাপাশি তোমাকে প্যারালাল ব্যবস্থাও করে তা তুলতে হবে। অর্থাৎ তোমারও স্কুল করতে হবে, তোমাকেও হসপিটাল করতে হবে, তোমাকেও এই পরিষেবাটা তোমাকেও দিতে হবে। ফলে শুধুমাত্র এটা নয়, পাশাপাশি হচ্ছে গঠনমূলক কাজকর্ম করতে হবে, এটাই বলা হচ্ছে। ধর্মঘট, হরতাল, বয়কট, সরকারি পদ ও খেতাব বর্জন প্রভৃতি ক্রিয়াগুলি অসহযোগ কর্মসূচির অন্তর্ভুক্ত। নীতিগতভাবে অসহযোগ হলো অশুভ কার্যাদির মধ্যে ব্যক্তির অনিচ্ছাকৃত অংশগ্রহণের বিরুদ্ধে এক প্রতিবাদ। হলো অশুভ কার্যাদির মধ্যে ব্যক্তির অনিচ্ছাকৃত অংশগ্রহণের বিরুদ্ধে এক প্রতিবাদ। বাধ্য হয়ে অনেকে অনেক কিছু করে, তো সেটাই হচ্ছে তার প্রতিবাদ, হচ্ছে অসুখ। রাষ্ট্রীয় কাজকর্মে জনগণের সহযোগিতা বিনা বা ছাড়া, জনগণের সহযোগিতা ছাড়া সাফল্য লাভ করা সম্ভব নয়। একজন স্বেচ্ছাচারীর পক্ষেও বেশি দিন শাসন করা সম্ভব নয়। যদি না জনগণের সহযোগিতা পাওয়া যায়।
সেই কারণে একটি শাসন ব্যবস্থা যে কোনো দিন ভেঙে পড়বে। সেই কারণে একটি শাসন ব্যবস্থা যে কোনো দিন ভেঙে পড়বে যদি জনগণ শাসকের সঙ্গে যদি জনগণ শাসকের সঙ্গে অসহযোগিতা করে। যদি জনগণ শাসকের সঙ্গে অসহযোগিতা করে। অসহযোগ সত্যাগ্রহের বিভিন্ন কৌশলগুলি হলো অসহযোগ সত্যাগ্রহের বিভিন্ন কৌশলগুলি হলো বলে হাইফেন দিয়ে এইবারে এই যে ক খ করে যেটা আমরা এখানে মেনশন করেছি, প্রথমে এইটা লেখো ক বলে অনশন, অনশন না লিখে এখানে লেখো অনশন ব্রত বলে কলম দিয়ে হাইফেন দাও, অনশন ব্রত। অনশন ব্রত দিয়ে লেখো। গান্ধীজির মতে অনশন হলো সত্যাগ্রহের অস্ত্রশালার অব্যর্থ অস্ত্র। গান্ধীজির মতে অনশন হলো সত্যাগ্রহের অস্ত্রশালার অব্যর্থ অস্ত্র। তবে অনধিকারীর এই অস্ত্র প্রয়োগ করা উচিত নয়। অনধিকারীর এই অস্ত্র প্রয়োগ করা উচিত নয়। অনশন একমাত্র তিনিই করতে পারেন, অনশন একমাত্র তিনিই করতে পারেন যার বিরুদ্ধে অনশন করা হচ্ছে, যার বিরুদ্ধে অনশন করা হচ্ছে তার অন্তরঙ্গ সম্বন্ধ আছে। তার মানে এখন দেখবে সবাই গান্ধীগিরি করতে লাগে, কিছু একটা হলো, একটা নিয়ে বসে গেল, অনশন অনশন করতে বসে গেল, গান্ধীবাদী আন্দোলন। মনে রাখবে এইভাবে কিন্তু হয় না। অনশন করার অধিকার গান্ধীজি সবাইকে দেননি। অনশন সত্যাগ্রহের শেষ অস্ত্র, অব্যর্থ অস্ত্র, সেটাই হচ্ছে অনশন। অনশন সবাই করতে পারে না। অনশন করার অধিকার একমাত্র তার আছে যিনি অনশন করছেন, যার বিরুদ্ধে অনশন করা হচ্ছে। এই দুজনের সম্পর্কটা হবে অন্তরঙ্গ সম্পর্ক, অর্থাৎ যিনি অনশন করছেন এবং যার বিরুদ্ধে অনশন করা হচ্ছে এই দুজন দুজনকে চেনেন, জানেন এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক আছে, তবেই তিনি অনশন করতে পারেন। আর তা না হলে দুম করে অনশনে বসে গেলে যার বিরুদ্ধে অনশন করছো সে তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সুতরাং তুমি না খেতে পেয়েই মারা যাবে, তোমার এই অনশন কিছুই হবে না। টিভিতে একবার হয়তো দেখাতে পারে, এর বাইরে এটা সফল হবে না, এটা গান্ধীজি বলছেন। অন্তরঙ্গ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ তুমি না খেয়ে থাকলে কার কষ্ট হবে? যার সঙ্গে তোমার খুব অন্তরঙ্গ সম্পর্ক তারই কষ্ট হবে। তার সঙ্গে নীতির কত পার্থক্য থাকতে পারে, কিন্তু সে চায় না যে তুমি অনশন করে না খেতে পেয়ে না খেয়ে খেয়ে মারা যাও বা শরীর খারাপ করো, এই ব্যাপারটা সে কিন্তু চাইবে। ফলে সে তখন রিয়েলাইজ করবে যে কোথাও কি আমার ভুল হচ্ছে, বা ও যে কারণে অনশন করছে সেটা কতখানি যুক্তিযুক্ত, চিন্তা করবে, ভাববে। কিন্তু এই ভাবনা জায়গাতেই থাকবে না যদি তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না থাকে, তোমাকে যদি সে না দেখে, না চেনে, তাহলে সে কখনোই তোমার এই ব্যাপারটা বুঝবে না। ফলে নিশ্চিতভাবে এটা অসফল হবে। গান্ধীজি বলছেন।
কন্টিনিউ করো। যে উদ্দেশ্যে অনশন হচ্ছে তার সঙ্গে যিনি উপবাস করছেন, যে উদ্দেশ্যে অনশন হচ্ছে তার সঙ্গে যিনি উপবাস করছেন তার প্রত্যক্ষ সম্পর্ক থাকবে। সেই কারণেই শুধু উপবাসে স্বার্থপরতা, ক্রোধ, বিশ্বাসের অভাব, সেই কারণেই শুধু উপবাসে স্বার্থপরতা, ক্রোধ, বিশ্বাসের অভাব অথবা অধৈর্যের কোনো স্থান নেই। ন্যায় বিচার পাওয়ার জন্য অন্য সব পন্থা ব্যর্থ হলে শেষ পন্থা হিসাবে সত্যাগ্রহীর অনশন করা উচিত। তবে সাফল্যের আসক্তি নিয়ে অনশন করা চলবে না। ফলের আশায় অনশন করলে গান্ধীজির মতে সাধারণত তা ব্যর্থ হয়। অন্তরের বিশ্বাসে চালিত হয়ে তার সিদ্ধান্তে অটল থাকতে হবে। অর্থাৎ তিনি যা করছেন সেটা গভীরভাবে তিনি বিশ্বাস করেন। এই বিশ্বাস যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে হয় তখন সত্যাগ্রহী কখনোই পিছিয়ে যেতে পারে না, আন্দোলন থেকে সরে যেতে পারে না, এবং তার এই দৃঢ় মানসিকতাই তার আন্দোলনকে সফল এবং সার্থক করে। এটাই গান্ধীজি বলছেন। নেক্সট, খতে দেখো ধর্মঘট কলম দিয়ে হাইফেন দাও। তাহলে অনশন হলো সত্যাগ্রহের যে সমস্ত টেকনিক, আন্দোলনের টেকনিক, তারপর অনশনটা কলম দিয়ে হাইফেন করেছে। এবার লেখো ধর্মঘট কলম দিয়ে হাইফেন দাও, দিয়ে লেখো। গান্ধীজির মতে ধর্মঘট হলো শ্রমিকের একটি অস্ত্র। গান্ধীজির মতে ধর্মঘট হলো শ্রমিকের একটি অস্ত্র, যেটা তাদের অভাব অভিযোগ পূরণের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। ধর্মঘট হলো কর্তৃপক্ষের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ। তার মতে ধর্মঘট কখনোই ক্ষমতা বা প্রশাসনিক নিয়ন্ত্রণ দখলের উদ্দেশ্যে প্রযোজ্য হবে না। তার মতে ধর্মঘট কখনোই ক্ষমতা
বা প্রশাসনিক নিয়ন্ত্রণ দখলের উদ্দেশ্যে প্রযোজ্য হবে না। তাছাড়া যে উদ্দেশ্যে ধর্মঘট সেগুলি যেন যথাযথ ও যুক্তিযুক্ত হয়, এবং অবশ্যই তা অহিংস পথে পরিচালিত হবে। ফলে তাদের ধর্মঘট এটা কিন্তু সবাই করতে পারবে না। ধর্মঘটটা কাদের? এটা কেবলমাত্র শ্রমিক শ্রেণী, তারা এটা করতে পারে তাদের শ্রমিক স্বার্থকে সুরক্ষিত করার জন্য, বা ন্যায্য তাদের প্রাপ্তি যেটা সেটার জন্য তারা এটা করতে পারে মালিক শ্রেণীর বিরুদ্ধে বা মালিকের বিরুদ্ধে। কিন্তু কখনোই ধর্মঘট ক্ষমতা দখলের উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। সরকার গঠনের উদ্দেশ্যে, রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে কখনোই ধর্মঘট হতে পারে না। শ্রমিকের তার ন্যায্য প্রাপ্তি আশায় বা তার বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার নিমিত্ত তারা এটা করতে পারবে। নেক্সট, আইন অমান্য। সেটা হচ্ছে কলম্বিয়া হাইকোর্ট দাও আইন অমান্য করে রাখো। আইন অমান্য হলো এক ধরনের অহিংস বিদ্রোহ। রাষ্ট্রের অনৈতিক আইন মানতে অস্বীকার করে আইন অমান্যকারী প্রতিষ্ঠিত কর্তৃত্বের অস্তিত্বকেই অস্বীকার করে। অর্থাৎ এই যে সত্যাগ্রহী আইন অমান্য করছে, কেন আইন অমান্য করার উদ্দেশ্য হচ্ছে তোমার কর্তৃত্বকে আমি মানি না, এইটাই হচ্ছে প্রতিরোধ, এইটাই হচ্ছে প্রতিবাদ। অর্থাৎ রাষ্ট্রশক্তি সরকার, তোমার এই আইন আমরা অগ্রাহ্য করি, মানে তোমাকেই আমরা অস্বীকার করছি, তোমার কর্তৃত্বকে আমরা অস্বীকার করছি। এইটাই হচ্ছে সত্যাগ্রহ আন্দোলনের একটা টেকনিক, আইন অমান্যকারী প্রতিষ্ঠিত কর্তৃত্বের অস্তিত্বকেই অস্বীকার করে। এর অঙ্গ হিসাবে কর প্রদান না করা, রাষ্ট্রের আইন ও সম্পর্ক অমান্য ও ছিন্ন করা ইত্যাদি। কিন্তু আইন অমান্যকারী কোনো রকম বল প্রয়োগ করবে না, বা রাষ্ট্রের বল প্রয়োগেরও প্রতিরোধ করবে না। তাহলে সত্যাগ্রহী কখনো বল প্রয়োগ করবে না, এবং এই আইন অমান্য করলে, আইন না মানলে কি হবে? সরকারের পুলিশ প্রশাসন তখন তাকে অ্যারেস্ট করবে, তার উপরে লাঠিচার্জ করবে, এরকম নানান রকম করবে। ফলে যদি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সত্যাগ্রহী কখনো তার মানে প্রতি আচরণ করবে না, এটাই বলা হচ্ছে। আইন অমান্যকারী কোনো রকম বল প্রয়োগ করবে না, বা রাষ্ট্রের বল প্রয়োগেরও প্রতিরোধ করবে না, সেগুলি যখন তার বিরুদ্ধে প্রয়োগ করা হবে। অর্থাৎ রাষ্ট্রশক্তি যখন বল প্রয়োগ করবে তার এগেনস্টে, তার উপরে যখন লাঠিচার্জ করবে, তখন সে কোনো প্রতিবাদ করবে না, এইটাই বলা হচ্ছে। পরিণতিতে প্রতিরোধকারী স্বেচ্ছায় কারাবরণ ও অন্যান্য নিগ্রহ বরণ করবে। পরিণতিতে প্রতিরোধকারী মানে কি? সত্যাগ্রহী কি করবে? স্বেচ্ছায় কারাবরণ
ও অন্যান্য নিগ্রহ বরণ করবে। এই গেল হচ্ছে আইন অমান্য বা সত্যাগ্রহের বিভিন্ন টেকনিক। এবার আমরা আসবো যে সত্যাগ্রহের যে স্তর বা পর্যায়, অর্থাৎ এই আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলনের বিভিন্ন স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ সত্যাগ্রহ আন্দোলন পরিচালিত হবে। তো সেই স্টেপগুলো কি সেটাই এখানে বলা হয়েছে, পর্যায় বা স্টেপ। এই পরপর আমি এখানে পিডিএফ করে দিয়েছি, একটু একটু করে 2-4 লাইন করে শুধু লিখতে হবে। তাহলে প্রথমে এই যে ক বলে লেখো, আলাপ আলোচনা ও সালিসি ব্যবস্থা গ্রহণ। তাহলে আলাপ আলোচনা ও সালিসি ব্যবস্থা গ্রহণ বলে কলম দিয়ে হাইফেন দিয়ে রেখো। সত্যাগ্রহ আন্দোলন পরিচালনার পূর্বে, সত্যাগ্রহ আন্দোলন পরিচালনার পূর্বে অভাব অভিযোগ পূরণের জন্য আলাপ আলোচনার রাস্তা খোলা রাখা উচিত। অভাব অভিযোগ পূরণের জন্য আলাপ আলোচনার রাস্তা খোলা রাখা উচিত। প্রয়োজনে সালিসির প্রয়াস চালাতে হবে, প্রয়োজনে সালিসির প্রয়াস চালাতে হবে। হলো। নেক্সট খ, প্রত্যক্ষ সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ, কলম দিয়ে হাইফেন দিয়ে লেখো। যখন প্রত্যক্ষ সংগ্রামের অবকাশ দেখা দেবে, যখন প্রত্যক্ষ সংগ্রামের অবকাশ দেখা দেবে, তখন সত্যাগ্রহীকে, তখন সত্যাগ্রহীকে সংগ্রামের উদ্দেশ্য, সত্যাগ্রহীকে সংগ্রামের উদ্দেশ্য ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। তখন সত্যাগ্রহীকে সংগ্রামের উদ্দেশ্য ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। নিজেকে শৃঙ্খলা পরায়ণ করে তুলতে হবে, নিজেকে শৃঙ্খলা পরায়ণ করে তুলতে হবে এবং যে সমস্যার সমাধানে সংগ্রাম পরিচালিত হবে, যে সমস্যা সমাধানে সংগ্রাম পরিচালিত হবে, সেই সমস্যাদির স্বরূপ, সেই সমস্যাদির স্বরূপ আন্দোলনের যথার্থতা, আন্দোলনের যথার্থতা, বিরুদ্ধ পক্ষের অবস্থান, বিরুদ্ধ পক্ষের অবস্থান, জনমত ইত্যাদি ব্যাপারে, ইত্যাদি ব্যাপারে গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যাপক আন্দোলন চালাতে হবে, ইত্যাদি ব্যাপারে গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যাপক আন্দোলন চালাতে হবে। হলো। নেক্সট, বিক্ষোভ প্রদর্শন, দেখো বিক্ষোভ প্রদর্শন, কলম দিয়ে হাইফেন দাও। এই পর্যায়ে সত্যাগ্রহীকে সক্রিয় প্রচার চালাতে হবে। সভা সমিতি, মিছিল, স্লোগান প্রভৃতির মাধ্যমে জনসাধারণকে আন্দোলন সম্পর্কে অবহিত করতে হবে, প্রভৃতির মাধ্যমে জনসাধারণকে আন্দোলন সম্পর্কে অবহিত করতে হবে। নেক্সট, চরমপত্র প্রদান, কলম দিয়ে হাইফেন দাও। চরমপত্র প্রদান, বিরুদ্ধ পক্ষের সঙ্গে যদি কোনো সমঝোতা না হয়, বিরুদ্ধ পক্ষের সঙ্গে যদি কোনো সমঝোতা না হয়, তখন তাকে সংগ্রামের পরবর্তী পদক্ষেপ ব্যাখ্যা করে, পরবর্তী পদক্ষেপ ব্যাখ্যা করে একটি চরমপত্র দিতে হবে। চরমপত্রের ভাষা এমন হবে যাতে সমঝোতার অবকাশ থাকে, চরমপত্রের ভাষা এমন হবে যাতে সমঝোতার অবকাশ থাকে, যাতে বিরুদ্ধ পক্ষের
মুখ বাঁচানো সম্ভব হয়, বিরুদ্ধ পক্ষের মুখ বাঁচানো সম্ভব হয়, এবং যাতে সংশ্লিষ্ট সমস্যার গঠনমূলক সমাধান থাকবে, সংশ্লিষ্ট সমস্যার গঠনমূলক সমাধান থাকবে। নেক্সট, বয়কট ও ধর্মঘট। জনগণকে সংশ্লিষ্ট সমস্যাদি সম্পর্কে ওয়াকিবহাল রাখার জন্য, জনগণকে সংশ্লিষ্ট সমস্যাদি সম্পর্কে ওয়াকিবহাল রাখার জন্য লাগাতার পিকেটিং ও বিক্ষোভ প্রদর্শন করতে হবে, লাগাতার পিকেটিং ও বিক্ষোভ প্রদর্শন করতে হবে। ধর্ণা সহ অহিংস ধর্মঘট ও সাধারণ ধর্মঘটের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অহিংস ধর্মঘট ও সাধারণ ধর্মঘটের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নেক্সট, অসহযোগ। সংশ্লিষ্ট সমস্যাদির প্রকৃতি, সংশ্লিষ্ট সমস্যাদির প্রকৃতির উপর নির্ভর করে সরকারের সঙ্গে অসহযোগিতায় লিপ্ত হতে হবে, সরকারের সঙ্গে অসহযোগিতায় লিপ্ত হতে হবে, যথা কর বন্ধ, স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান বয়কট ইত্যাদি। নেক্সট, আইন অমান্য, কলম দিয়ে হাইফেন। আইন অমান্যের ক্ষেত্রে সত্যাগ্রহীকে সতর্ক থাকতে হবে কোন আইন অমান্য করা হবে, কোন আইন অমান্য করা হবে তা নির্বাচনের ক্ষেত্রে। এই আইনগুলি হবে কেন্দ্রীয় চরিত্রের অথবা প্রতীকী ধরনের, এই আইনগুলি হবে কেন্দ্রীয় চরিত্রের অথবা প্রতীকী ধরনের। নেক্সট, লাস্ট পয়েন্ট, সমান্তরাল সরকার। অর্থনৈতিক বয়কট ও আইন অমান্য উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য, অর্থনৈতিক বয়কট ও আইন অমান্য উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য সত্যাগ্রহীদের একটা সমান্তরাল সরকার গঠন করতে হবে, একটা সমান্তরাল সরকার গঠন করতে হবে। তবে তাদের এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে এবং জনগণের সব ধরনের সহযোগিতা আদায় করতে হবে। তবে তাদের এ ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে এবং জনসাধারণের সব ধরনের সহযোগিতা আদায় করতে হবে। এই হলো সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, সত্যাগ্রহের বিভিন্ন যে টেকনিক এবং সত্যাগ্রহের বিভিন্ন স্তর বা পর্যায়, এই নিয়ে হচ্ছে 40 মার্কসের কোশ্চেন। আমার মনে হয় একটু কনসেন্ট্রেট করে যদি দেখা যায় তাহলে কিন্তু এর মধ্যে কোনো জটিল ব্যাপার নেই, কোনো গুরুতত্ত্ব নেই, কিছু নেই। খুব সাধারণ কথাবার্তা, খুব সাধারণ বক্তব্য, এবং এইভাবে সহজ সরলভাবে যে কোনো বিষয় যদি উপস্থাপন করো তাহলে সেটা WBCS এর জন্য সবচেয়ে বেশি মার্কস ক্যারি করতে পারে। এই হলো আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে গান্ধীর উপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গান্ধীজ কনসেপ্ট অফ সত্যাগ্রহ। আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। নমস্কার, গুড ইভিনিং।